আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছে আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। লকডাউন শুরুর পর এপ্রিল মাসে যুক্তরাজ্যের অর্থনীতি সর্বোচ্চ 20.4% সংকোচন। ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড আর বৃদ্ধি করা হবে না, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাজ্য। 2020-21 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। ব্রিটেনেও এর ধাক্কা মারাত্মকভাবে লেগেছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে দেশটির অর্থনীতি 20.4% সংকুচিত হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, লকডাউন শুরুর পর মাসিক হিসেবে এটি সর্বোচ্চ সংকোচনের রেকর্ড। এই সংকোচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে, এটি দৃশ্যত সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলেছে। 2008 ও 2009 সালের মন্দার সময় দেশের অর্থনীতি যতটা সংকুচিত হয়েছিল, এবারের এই সংকোচন তার চেয়ে 3 গুণ বেশি বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এপ্রিলের অবস্থা যে সবচেয়ে খারাপ হবে তা জানা ছিল। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, যুক্তরাজ্যের অর্থনীতিকে করোনা ভাইরাস সংকটকালীন সময় থেকে উত্তরণের জন্য পদক্ষেপ নিতে প্রস্তুত তিনি। অন্যদিকে অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, অন্যান্য অনেক দেশের মতো করোনা ভাইরাস আমাদের অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলেছে। তবে স্কিম অনুদান, ঋণ এবং কর হ্রাস সহ যে লাইফলাইন আমরা সরকারের পক্ষ থেকে সরবরাহ করেছি তা হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েক মিলিয়ন চাকরি বাঁচিয়েছে। This came as no surprise to us because we've always recognised that this wasn't going to be just a public health crisis, but also a really serious crisis for our economy. And if you think about it, coronavirus is likely to hit a country like the UK economically very hard. We depend on services, on human contact, many things that the coronavirus makes very, very difficult. But we're also very resilient and a dynamic economy, and we will bounce back. করোনা ভাইরাস মহামারীর কারণে যুক্তরাজ্যের ইইউ থেকে বিচ্ছেদের বিষয়টি নিয়ে আলোচনা গণমাধ্যমে অনেকটা ভাটা পড়েছে। তবে একটি ব্রেক্সিট ডিলের জন্য উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আর নির্ধারিত সময় ডিল না হলে সময় বাড়ানোর কথা বলেছেন অনেকেই। এরই মধ্যে ক্যাবিনেট অফিস মিনিস্টার মাইকেল গভ জানিয়েছেন, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউকে নিশ্চিত করেছে যে ট্রানজিশনাল পিরিয়ডের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণের মুহূর্তটি পেরিয়ে গেছে। তবে এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই ব্লকের কাস্টমস ইউনিয়ন ও সিঙ্গেল মার্কেটের সুবিধা ভোগ করবে যুক্তরাজ্য। এদিকে ট্রানজিশনের সময় বাড়ানোর জন্য স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এবং ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রাকফোর্ড মিস্টার গভকে আহ্বান জানিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী বরিস জনসনকে লিখিত চিঠিতে তারা বলেছেন, করোনা ভাইরাস মহামারী এই সময়ে ব্রেক্সিটের সময় বৃদ্ধি না করলে তা হবে বেপরোয়া পরিণতি। Well, we don't believe that extending the transition period is the right thing to do. Today, in the joint committee which supervises relations between the UK and the EU during this period, I made clear to Maroš Šefčovič, the Vice President of the European Commission, we would not be extending. That's it. We are leaving the transition period on December the 31st.
That provides clarity and certainty to business, and our announcement today allows business to plan in an appropriate and flexible way for our departure from the European Union as we take back control. Michael Gove confirmed to me that the UK will not consider an extension of the transition period. From our side, I have taken note of the position of the UK on this issue and have stated, as President von der Leyen has already done, that the EU remains open to such an extension. যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল এই প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছে 151 জন। আজ শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে 202 জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 41,481 জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও কেয়ার হোম এবং কমিউনিটির সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1541 জন। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 1266 জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 2,92,950 জন। এছাড়া শুধুমাত্র হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী আজ ইংল্যান্ডে 70 জন, স্কটল্যান্ডে 3 জন, ওয়েলসে 10 জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 10 ডাউনিং স্ট্রিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শক, চলুন সংবাদ সম্মেলনের কিছু অংশ দেখে আসি। But now, as we become more mobile, we must not forget this insidious virus is still a threat. That not only means avoiding public transport if you can, it also means from Monday wearing a face covering on public transport, avoiding gatherings of more than 6 people, including to protest. I understand that people want to show their passion for issues that they care deeply about, and we must never be complacent about stamping out racism and discrimination in this country. But please, for the sake of your health and that of your friends and families, don't attend mass gatherings. We've come a long way. As we move towards recovery, let's protect lives as well as livelihoods. করোনা মোকাবেলায় সফলতা অর্জন করেছে স্পেন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে দেশটির জনগণ। আগামী 21 জুন পর্যন্ত লকডাউন থাকলেও তা শিথিল করে জীবনযাত্রার স্বাভাবিককরণ প্রক্রিয়ায় 4টি ধাপের মাধ্যমে খুলে দেওয়া হচ্ছে শপিং মল, রেস্টুরেন্ট, মসজিদ, গির্জা সহ ধর্মীয় উপাসনালয়গুলো। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির পর আজ প্রথম জুম্মার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম। আগামী জুলাই পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্রদেশগুলোতে স্থগিত করা হয়েছে খোলা মাঠে স্প্যানিশদের ঐতিহ্যবাহী বিভিন্ন ফিয়েস্তা বা সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় সকল মেলা। তবে দ্বীপ শহর সহ শেষ ধাপে অবস্থানরত প্রদেশগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে পর্যটকদের জন্য। বৈশ্বিক মহামারী করোনার এখন পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার না হলেও সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার, রাষ্ট্রীয় বিধিনিষেধ পালন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে প্রতিরোধ গড়ে তুলছেন করোনায় মৃত্যুপুরীতে পরিণত স্প্যানিশ জনগণ। লকডাউন অবস্থা শিথিল থাকায় উৎসবমুখর স্প্যানিশ জাতির বাঁধভাঙ্গা জোয়ার নেমেছে রাস্তাঘাট ও শপিং মলগুলোতে। জীবনযাত্রা স্বাভাবিককরণ প্রক্রিয়ার সরকার ঘোষিত 3য় ধাপ বা ফাসে দোস এ অবস্থান করায় খুলে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয়গুলো। সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা। কোভিড-19 বিপর্যস্ত দেশটির স্বাস্থ্যসেবা কর্মীরা সাধারণ রোগী দেখতেও বিশেষ সতর্কতা অবলম্বন করছেন। তারা আন্তরিকতার সহিত সেবা প্রদান এবং দেশটির জনগণ লকডাউন নিয়মাবলী মেনে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার কারণে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি মৃত্যুর সংখ্যা 0 থেকে 3-এর মধ্যে উঠানামা করছে। বৈশ্বিক মহামারী কোভিড-19 নিরাময়ে খুব শীঘ্রই ভ্যাকসিন অথবা প্রতিষেধক আবিষ্কৃত হবে। মহান সৃষ্টিকর্তা নির্মল এক পৃথিবী বিশ্ববাসীকে ফিরিয়ে দেবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সেলিম আলম, এনটিভি ইউরোপ নিউজ।
2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, এই বাজেটের মাধ্যমে আমরা মানুষকে রক্ষার পদক্ষেপ নিয়েছি। এটি গতানুগতিক বাজেট নয়। অন্যান্য সময় আমরা আগে আয় করে পরে ব্যয় করেছি, এবার তা বিপরীত। এবার আগে খরচ করতে হবে, পরে আমরা আয় করব। আজ শুক্রবার বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। আমি কথা বলতে চাই, নোভেল করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতি যখন থমকে গেছে, সেরকম এক পরিস্থিতিতে আগামী অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বিশাল ব্যয়ের রূপরেখা নিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থ এখানে বিবেচ্য বিষয় নয়, বাজেটের মূল দর্শন মানুষকে বাঁচানো। আমাদের মানুষকে রক্ষা করার জন্য বাজেটটি তৈরি করতে হয়েছে। আমরা চিন্তা করি নাই টাকা কোথেকে আসবে। আগে আমরা টাকা আয় করে খরচ করতাম। আমরা উল্টাটা গিয়েছি। আমাদের অবশ্যই আয় তো আমাদের করতে হবেই। তো আমরা আয়ের জন্য অপেক্ষা না করেই আমরা মানুষ বাঁচাবার জন্য আমরা প্রথমেই পদক্ষেপ গ্রহণ করেছি। সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,78,000 কোটি টাকা। করের আওতা বাড়িয়ে কর জিডিপির অনুপাত 15 থেকে 16% নিয়ে গেলে অর্থের অভাব হবে না। প্রয়োজনীয় সংস্কার এবং ইতিবাচক মনোভাবে এই যাত্রায় দেশের অর্থনীতি উতরে যাবে বলেও মনে করেন তিনি। তো আমাদের যদি রেভিনিউ জিডিপি যেটা 10 ভাগ আছে এখন, এটাকে যদি আমরা 15 ভাগেও নিতে পারি, তাহলে আমাদের যে টাকা, বিশাল অঙ্কের টাকা আমাদের হাতে সারপ্লাস থাকবে। আমাদের দেশের মানুষকে বাঁচাতে হলে আমরা ঘরে ঘরে যাবো, মানুষের ঘরে ঘরে যাবো, আমরা দেশি বিদেশি সবার কাছে যাবো, টাকা তুলবো, যদি আমাদের মানুষকে বাঁচাতে হয়। সুতরাং সেই কাজটি আমরা করবো, আমরা কমিটেড। অর্থমন্ত্রীর আশা, করোনা ভাইরাস পরবর্তী বিশ্ব অর্থনীতির যে পরিবর্তন হবে তা দেশের অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে। বেসরকারি বিনিয়োগ 12% থেকে 1 লাফে চলে যাবে 25%। বিদেশ থেকে একটা রিস্ট্রাকচার হবে, স্ট্রাকচারাল চেঞ্জ আসবে। বাজেটের যে বিষয়গুলো একটু যদি দেখতে পাবেন, আমরা লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা প্রাধান্য দিচ্ছি। লোকাল ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশি ওন না, ইভেন বিদেশিরা এখানে ওন করতে পারবে। ইনভেস্টমেন্টের যে সুযোগটি আমরা একদিন আমরা ব্যবহার করতে পারি নাই, সেটা আমরা এখন ব্যবহার করব। বাস্তবায়ন করতে পারলে স্বাস্থ্য খাতে অর্থের অভাব হবে না জানিয়ে অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবনায় এই খাতে সর্বাধিক গুরুত্বের কথা তুলে ধরেন। একই সাথে অর্থ পাচার ও দুর্নীতি রোধে যেসব ক্ষেত্রে আইন আছে সেক্ষেত্রে মামলা করা এবং আইন না থাকলে নতুন আইন করে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। কোভিড-19 উপেক্ষা করে আবারও নির্বাচনী সমাবেশ শুরু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমাবেশে যোগদানকারীতে অংশগ্রহণের ব্যাপারে শর্ত রয়েছে। এদিকে ল্যাটিন আমেরিকার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যা 15 লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আগামী শুক্রবারে ওকলাহোমায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ হবে। সেই সমাবেশে যারা যোগ দিতে ইচ্ছুক তাদেরকে সই করতে হচ্ছে একটি চুক্তিতে, যাতে লেখা রয়েছে সমাবেশে যোগ দেওয়ার কারণে কোভিড-19 আক্রান্ত হলে প্রেসিডেন্ট ও আয়োজকদের কেউ দায়ী নন। তাদের বিরুদ্ধে মামলাও করতে পারবেন না কেউ। বড় সমাবেশ আবারও পরিস্থিতি ভয়ানক খারাপ করে তুলতে পারে বলে ইতোমধ্যে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার 24 ঘন্টায় দেশটিতে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 941 জন। তখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 1,13,000। ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার 24 ঘন্টার ব্যবধানে মারা গেছেন আরও 1239 জন। সেই সময় পর্যন্ত দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় 41,000, আর ওই সময় পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 8,02,800-র বেশি। তবে বিশেষজ্ঞদের ধারণা দেশটিতে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট না হওয়ায় সঠিক হিসেবটা পাওয়া যাচ্ছে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে ব্রাজিলের সান পাওলোর গভর্নর জানিয়েছেন, চীনের সাথে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে ব্রাজিল। যে ভ্যাকসিনটির ইতোমধ্যে 2টি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমে পরীক্ষা চালানো হয়েছিল বানরের উপর, পরে 744 জন চীনা নাগরিকের উপর। এখন প্রয়োগ করা হবে কোভিড-19 আক্রান্ত হয়ে শেষ ধাপে পৌঁছা 9,000 ব্রাজিলিয়ানের উপর। পরীক্ষাটি সফল হলে জানুয়ারি থেকে ব্রাজিলে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে।
Hoje é dia histórico para São Paulo e করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত এই ভ্যাকসিনটি সবচেয়ে কার্যকর বলে মনে হচ্ছে। সর্বশেষ পরীক্ষায় সফল হলে আমরা ব্রাজিলিয়ানদের বাঁচাতে এই ভ্যাকসিনটির ব্যবহার শুরু করব। টেকনোলজিয়া ভারতের পরিস্থিতিও খারাপ। হাসপাতালগুলোতে কোভিড-19 রোগীর জন্য পর্যাপ্ত বেড না থাকায় চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এই অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উদ্বেগ প্রকাশ করেছেন। 15 जुलाई तक 2.25 लाख केस हो जाएंगे। 15 জুলাই আক্রান্তের সংখ্যা দাঁড়াবে 2,25,000। 31 জুলাই তা হবে প্রায় 5,32,000। এ পরিসংখ্যান অনুসারে 15 জুনে আমাদের হাসপাতালে বেড থাকা উচিত 6,680টি। 30 জুনে 15,000, 15 জুলাইয়ে 33,000, 31 জুলাই 80,000। সত্যি এটা মোকাবেলা করা খুব কঠিন। তো চুনৌতি বহুত বড়ি है। মোয়াজ্জেম হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর 49তম জন্মদিন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর 49তম জন্মদিন উপলক্ষে সিলেটের বিশ্বনাথ যুবলীগ নেতা আলী আফসান দুলালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে বিশ্বনাথ উপজেলার শরীশপুর গ্রামে যুবলীগ নেতা আলী আফসান দুলালের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আনোয়ারুজ্জামান চৌধুরীর দীর্ঘায়ু ও মহামারী করোনা ভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন ও হাফিজ মনোয়ার হোসেন। মিলাদ ও দোয়া মাহফিলে কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি হাজী বদরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফৈজুল ইসলাম জয়, যুবলীগ নেতা জাবেদ মিয়া, জাকির হোসেন, সায়াদ আহমদ, মাহবুবুর রহমান, রাজন আহমদ অপু, শেখ শামসুল ইসলাম ও ময়নুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ফেরদৌসী আক্তার পলি, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। দর্শক, এবার খেলার খবর। জার্মানিতে ফুটবল ফিরেছে গত মাসেই। ইতালির শীর্ষ ফুটবলও মাঠে ফিরেছে আজ থেকে। আজ সন্ধ্যায় কোপা ইটালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লিগে এসি মিলানের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। সময় সেরা দুই ফুটবলারের একজন রোনালদো 96 দিন পর আবার ম্যাচ খেলতে নামছেন। পর্তুগিজ তারকা সর্বশেষ খেলেছেন মার্চের 8 তারিখে। সেদিন সিরিয়াতে রোনালদোর জুভেন্টাসের ঘরে মাঠে 20 গোলে হারিয়েছিল মিলানোর আরেক ক্লাব ইন্টারকে। আজও তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলবে জুভেন্টাস। লম্বা বিরতির পর ফুটবলের প্রত্যাবর্তনে ইতালি জুড়েই রোমাঞ্চ ছড়াচ্ছে। এদিকে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগা 3 মাস বন্ধ থাকার পর আজ আবার শুরু হতে যাচ্ছে। গ্রেনিচ মান সময় রাত 8টায় সেভিয়া খেলবে একই শহরের দল রিয়াল ব্যাটিসের সাথে। লা লিগার বাকি 11 দফা ম্যাচের প্রতিটি দর্শক শূন্য মাঠে খেলা হবে। খেলার আগে করোনা ভাইরাসে যারা জীবন হারিয়েছেন তাদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হবে। সেভিয়া রিয়াল ব্যাটিস খেলায় সাধারণত 40,000 দর্শক হয়। সেভিয়ার কোচ আশা করছেন দলের সমর্থকরা ধারে কাছে আসবে না, যাতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা নিশ্চিত করা যায়। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। লকডাউন শুরুর পর এপ্রিল মাসে যুক্তরাজ্যের অর্থনীতি সর্বোচ্চ 20.4% সংকোচন। ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড আর বৃদ্ধি করা হবে না, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাজ্য। 2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।